আসসালামু আলাইকুম। এডিথ হ্যামিল্টনের মিথোলজি অনুসরণে পার্সিয়াস গ্রিক পুরাণের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তিনি ছিলেন পরাক্রমশালী জিউস এবং নশ্বর মানবী ডানায়ের পুত্র। পার্সিয়াস পুরোপুরি দেবতা নন, বরং গ্রিক পুরাণে উল্লেখিত একজন অর্ধদেবতা অর্ধমানব। গ্রিক পুরাণ অনুসারে পার্সিয়াস হলেন পার্সিড রাজবংশের কিংবদন্তি প্রতিষ্ঠাতা। তিনি ক্যাডমাস এবং বেলোরোফোনের পাশাপাশি ছিলেন। হেরাক্লিসের দিনের আগে গ্রিকদের সর্বশ্রেষ্ঠ নায়ক এবং দানবের হত্যাকারী। তিনি পলিডিক্টিসের জন্য গর্গন মেডুসার শিরচ্ছেদ করেছিলেন এবং সামুদ্রিক দানব সেটাসের হাত থেকে অ্যান্ড্রোমিডাকে রক্ষা করেছিলেন। রূপসী ডানায়ে ও জিউসের সোনাবৃষ্টি। আর্গসের রাজা অ্যাক্রিসিউসের ছিল একটি কন্যা, একমাত্র সন্তান তার ডানায়ে। সে দেশের নারীকুলে সে ছিল রূপে গুণে শ্রেষ্ঠা, কিন্তু রাজার মনে শান্তি নেই, কেননা পুত্রহীন তিনি। তিনি গেলেন ডেলফির অ্যাপোলো মন্দিরে, জিজ্ঞেস করলেন দেবতাকে, আমি কি কোনোদিন পুত্র সন্তানের জনক হতে পারবো না? অ্যাপোলোর মন্দিরের পুরোহিত রমণী, যার মাধ্যমে দেবতারা কথা বলেন, তারা বললে, না, তা হবার নয়। সেই সাথে বললেন আরো একটি ভয়াবহ কথা, তোমার কন্যার গর্ভে জন্মাবে এমন এক পুত্র, সে তোমাকে হত্যা করবে। এমন ভবিতব্য এড়ানোর জন্য একটিই পথ, কন্যা ডানায়েকে হত্যা করতে হবে। রাজা অ্যাক্রিসিউসের পিতৃস্নেহ যে খুব প্রবল ছিল এমন কথা ঠিক মনে হবে না পরে যা ঘটেছে। তবে উপস্থিত তার মনে হলো, পিতা হয়ে এমন কাজ তিনি কিভাবে করতে পারেন? তার মনে দেবতাদের ভয় জাগ্রত হলো। দেবতারা স্বজনদের রক্তপাতের জন্য ভয়াবহ শাস্তি দিয়ে থাকেন। রাজা অ্যাক্রিউস তাই স্থির করলেন, একটি লোহার ঘর বানিয়ে তার ভেতর পুরে রাখবেন ডানায়েকে। পুরো ঘরটি মাটির নিচে চাপা দেওয়া হবে, শুধু আলো বাতাসের জন্য ছাদের দিকটি একটুখানি খোলা থাকবে। ডানায়েকে ঘর শুদ্ধ মাটিতে প্রেরিত করার পর রাজা চারদিকে পাহারা বসালেন। আর এভাবে জীবন্ত ডানায়ের বাস হলো কবর সদৃশ্য গৃহে। দিনের আলোর বদলে তাকে ঘিরে রইল লোহার দেয়াল। সারা দিন রাত বসে থাকতো ডানায়ে ওই লোহার বাসগৃহে। কোনো কাজ নেই তার, শুধু খোলা ছাদের পথে আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া। বসে বসে আকাশে মেঘের আনাগোনা দেখে সে বেলা কাটাতো। অবশেষে একদিন আশ্চর্য ঘটনা ঘটল। খোলা ছাদপথে আকাশ থেকে বেয়ে এলো এমন এক সোনার বৃষ্টিধারা। পাতলা স্বর্ণখণ্ডে ভরে গেল তার ঘর। তার চেয়েও বড় ঘটনা, স্বয়ং দেবরাজ জিউস এসেছেন ডানায়ের কাছে সোনার বৃষ্টিধারা হয়ে। দেবতার ঔরসে গর্ভবতী হলো ডানায়ে। নবম মাসের শেষে প্রসব করল সে ফুটফুটে একটি পুত্র সন্তান। নবজাতকের আগমন যথাসাধ্য গোপন রাখল ডানায়ে, কিন্তু ওই ছোট্ট গর্ভগৃহে কতদিন করা তা সম্ভব? একদিন রাজা অ্যাক্রিউস আবিষ্কার করলেন ডানায়ের শিশুপুত্র পার্সিউসকে। ক্ষেপে আগুন হয়ে জিজ্ঞেস করলেন রাজা, বল, কে সন্তানের বাবা? ডানায়ে জবাব দিল, দেবরাজ জিউস। রাজার বিশ্বাস হলো না কথা। তবে একটা ব্যাপারে তার সন্দেহ রইল, যে এই শিশু তার জীবনের জন্য মারাত্মক বিপজ্জনক। তবে ওই জিউসের ভয়ে শিশুটি হত্যা করতে সাহস পেলেন না তিনি। কারণ ওই একই, তা হলো স্বজনদের রক্তপাত নামক ভয়াবহ পাপ হলে নরকের সব হিংস্র সার মেয়েরা ছিঁড়ে খাবে তাকে টুকরো টুকরো করে। তাই রাজা ভাবলেন, ওই মাতা পুত্রকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। একটি বিশাল কাঠের সিন্দুক বানালেন তিনি এবং ডানায়ে ও শিশু পার্সিউসকে তার মধ্যে ভরলেন। অতঃপর সমুদ্রের মধ্য দিয়ে ফেলে দিলেন সিন্দুকটি। সিন্দুকের উপরে শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য একটি দুটি ছিদ্র ছিল। তা দিয়ে দেখল ডানায়ে ক্রমে দিনের আলো নিভে আসছে, ঘন হয়ে আসছে রাত্রির অন্ধকার। অসীম সমুদ্রের মধ্যে ঢেউর দোলায় দুলছে সিন্দুক, তার মধ্যে হতভাগী মা ও শিশু। কবি পিন্ডারাসের কবিতায় ধরা পড়েছে ডানায়ের দুঃখ বিলাপ করা আকুতি। সারা রাত ধরে ডানায়ে শুনল বাতাসের আর্তনাদ
আর ঢেউয়ের আস্ফালন। মনে হলো এই বুঝি জলের তোড়ে ডুবে যায় সিন্ধুক। অবশেষে রাত্রি প্রভাত হলো, কিন্তু জানতে পারল না ডানায়, এবং জানতে পারল না যে তার চারপাশে এখন অসংখ্য ছোট ছোট দ্বীপ। শুধু বুঝতে পারল একটা তীব্র ঢেউয়ের ঝাপটায় সিন্ধুকটি উপরে উঠেছে। একসময় ঢেউটি সরে গেল, সিন্ধুকটি যেন শক্ত কি একটা পাটাতনের উপর স্থির হলো। ডানায় তার পুত্রটি ডানায় এসেছে, এটা সে বুঝতে পারল। কিন্তু তাতে কি লাভ? সিন্ধুকটি থেকে বেরোনোর কোনো যে পথ নেই। এতদিন পর দেবতা জিউস তার প্রিয়সী ও সন্তানের জন্য কিছুই করেননি। এবার মনে হলো তার কৃপা হয়েছে। সিন্ধুকটি চোখে পড়ল এক দরিদ্র ভালো মানুষ জেলের। তার নাম ডিকটিস। সিন্ধুক ভেঙে মা ও শিশুকে উদ্ধার করলো ডিকটিস, নিয়ে এলো তার স্ত্রীর কাছে। তার স্ত্রী একই রকম ভালো মানুষ। নিঃসন্তান জেলে দম্পতি ডানায় ও তার শিশুপুত্রকে আপন করে নিল। বহুদিন কেটে গেল এই দ্বীপে। বড় হলো পার্সিউস, বেছে নিল ধীবরের জীবন। ডানায়ও খুশি, কারণ অত্যন্ত নিরাপদ থাকবে তার ছেলে। কিন্তু তবু এলো বিপদ, একেবারে অনিশ্চিত পথে। সর্পকেশিনী মেডুসা। ওই ছোট দ্বীপের রাজা পলিডিকটিস ছিল আসলে ধীবর ডিকটিসের ভাই। সে খুব নিষ্ঠুর ও অত্যাচারী। দীর্ঘদিন সে ডানায়ে আর তার পুত্রের খবর জানত না। কিন্তু একবার যখন তার চোখ পড়ল ডানায়ের উপর, তখনই ঘটল বিপদ। পুত্র পার্সিউস যদিও ততদিনই পূর্ণ যুবক, ডানায়ে তখনও অনিন্দ সুন্দরী ও আকর্ষক দেহবল্লীর অধিকারিণী। প্রেমে পড়ল পলিডিকটিস, নিজের করে পেতে চাইল ডানায়েকে। কিন্তু পার্সিউসকে গ্রহণ করতে রাজি হলো না সে। রাজা ফন্দি আটল কি করে পার্সিউসকে মেরে ফেলা যায়। কাজেই একটি দ্বীপে বাস করত গর্গনের 3 কন্যা, 3 ভয়ঙ্কর দানবী। তাদের ভয়াবহ ক্ষমতার কথা বিদিত ছিল সকলের। এই 3 দানবীর একজনের নাম মেডুসা। তার মাথায় চুলের পরিবর্তে অসংখ্য কেউটে সাপ, যে কেউ তার চোখের দিকে তাকালে সাথে সাথে রূপান্তরিত হয়ে যেত পাথরে। কবির ভাষায় গর্গনের 3 মেয়ে, চুলে ওড়ে সাপের ছোবল, পাখাওয়ালা দানবীরা মানুষের ভয়াল দুশ্মন। নেই কোনো সাহসী মানুষ যে একবার ওদের দিকে তাকায় টেনে নেবে পৃথিবীতে প্রাণের নিঃশ্বাস। পলিডিকটাস ওই 3 দানবীর গল্প করল পার্সিউসের কাছে, এবং কথায় কথায় এমনও বলল যে কেউ যদি ওদের একজনের মাথাকে টেনে দিতে পারে, তবে সেই হবে তার জন্য সবচেয়ে বড় উপহার। রাজা নিমন্ত্রণ করল সবাই বন্ধু বান্ধবদের। পার্সিউসও বাদ পড়ল না। রাজাকে কত রকম উপহার উপঢৌকন দিল আমন্ত্রিত অতিথিরা, কিন্তু পার্সিউসের দেওয়ার মতো কিছুই ছিল না। তরুণ এবং অহংকারী পার্সিউস মরমে মরে গেল। অবশেষে সে উঠে দাঁড়ালো। পার্সিউস উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি রাজাকে এমন উপহার এনে দেব, এখানকার সকল সামগ্রীর চেয়ে মূল্যবান। আমি মেডুসার কাটা মুন্ডু এনে হাজির করব রাজার সামনে। সামান্যতম বুদ্ধি যার আছে সে এরকম ভয়াবহ সংকল্প করতে পারে না। কোনো মানুষের পক্ষে মেডুসাকে হত্যা করা কল্পনার বাইরে। আহত অহংবোধ পার্সিউসকে দিয়ে এমন অসম্ভব প্রতিজ্ঞা করিয়ে দিল, তাকেও জানতেও পারল না। কিন্তু না, অন্তত 2 জন দেবতা অলিম্পাস চূড়া থেকে লক্ষ্য রাখছিলেন পার্সিউসের উপর। এদের একজন হলেন পত্রবাহক দেবতা হারমিস, অন্যজন দেবী এথিনা। পার্সিউস তার মাকে জানাতে সাহস করল না তার সংকল্পের কথা। একটি জাহাজ নিয়ে সরাসরি চলে গেল ডেলফিতে, অ্যাপোলোর মন্দিরে, জানার জন্য কোথায় রয়েছে ওই 3 গর্গন দানবী। ডেলফির বাঘ সিদ্ধারা তেমন কিছুই বলল না পার্সিউসকে, শুধু বলল খুঁজে দেখতে এমন দেশ যেখানে মানুষেরা শস্য দেবী ডিমিটারের সোনালি দানা, গম, জব ইত্যাদি খায় না, বরং একর্ন গাছের মোচা সদৃশ্য ফল খেয়ে বেঁচে থাকে। পার্সিউস পৌঁছালো ওক গাছের দেশ ডেডোনায়। সেখানে ওক গাছেরা কথা বলে। তারা পার্সিউসকে বলে কোথায় সেই গর্গনদের দেশ তা তারা জানে না, তবে সে দেশের মানুষ একর্ন খেয়ে থাকে, সে দেশের সন্ধান তারা বলে দিতে পারে।
গাছেরা তাকে আরো জানায় যে পারসিউস এখন দেবতাদের রক্ষণাধীন আছে। পথ হাঁটে পারসিউস, দীর্ঘ সেই পথ। অবশেষে দেখা পায় এক অদ্ভুত এবং অত্যন্ত সুদর্শন এক তরুণের। হেসিওড তার নাম। হেসিওড পিন্ডার ছাড়াও অনেক কবি বর্ণনা দিয়েছেন সেই সুব্রি ও সুগ্রীব যুবার। তরুণের মুখমণ্ডল সদ্য গজানো হালকা লোম রাশিতে আবৃত। এই সেই যৌবনের উন্মেষকাল, যখন মনে হয় পৃথিবী কত সুন্দর। রমণীমোহন, কন্দর্প ক্লান্তি। ওই যুবার হাতে একটি স্বর্ণদণ্ড, যার এক প্রান্তে সংযুক্ত দুটি পাখা। তার শিরভুবনটিও পক্ষযুক্ত, তার পায়ে পাখাওয়ালা চটি। তাকে দেখেই আশার সঞ্চয় হলো পারসিউসের মনে। ইনি ভ্রমণকারীদের পথ প্রদর্শক ও সর্বমঙ্গলের দেবতা হার্মিস না হয়ে যায় না। সেই জ্যোতির্ময় পুরুষ পারসিউসকে পরামর্শ দিলেন, মেডুসাকে আক্রমণ করার আগে নিজেকে অস্ত্রসজ্জিত করতে হবে, এবং সে অস্ত্র আছে উত্তর দেশের জলপরীদের দখলে। জলপরীদের ঠিকানা জানতে প্রথমে যেতে হবে ধূসর রমণীকুলে। তারাই একমাত্র পথের নিশানা দিতে পারে। কোথায় আছে সেই ধূসর রমণীরা? তারা থাকে এমন একটি দেশে যেখানে নিরন্তর গোধূলির আবছায়া। সূর্যের আলোক কখনো পৌঁছায়, কখনো বা পৌঁছায় না সে দেশে। রাতে উদিত হয় না আলোকময়ী চাঁদ। সেই গোধূলির দেশে বাস করে ধূসর শুভ্র কোষিনী লোল চর্মা এই বৃদ্ধা রমণীরা। তারা আরো অদ্ভুত এজন্য যে তাদের তিনজনের শুধু একটি মাত্র চোখ। একজনের দেখা শেষ হলে আরেকজন চোখটি কপালে লাগিয়ে নেয়। কাজ শেষ হলে দেয় অন্য আর একজনকে। সব কথা খুলে বললেন হার্মিস এবং অভয় দিলেন তিনিই পারসিউসকে পথ দেখিয়ে নিয়ে যাবেন সেই বৃদ্ধাদের দেশে। সেখানে পারসিউসকে লুকিয়ে থাকতে হবে। যখন দেখবে এক বুড়ি চোখ খুলে নিয়ে অপরজনকে দিচ্ছে, সেই সময়টাতে পারসিউসকে দৌড়ে এসে চোখটি ছিনিয়ে নিতে হবে। বুড়িরা চোখটি ফেরত পাবার জন্য পিড়াপিড়ি করতে থাকবে, কিন্তু যতক্ষণ না তারা পারসিউসকে বলে দেবে জলপরীদের দেশে যাওয়ার রাস্তা, ততক্ষণ সে চোখটি ফিরিয়ে দেবে না। এই হলো সংক্ষেপে হার্মিসের পরিকল্পনা। হার্মিস চললেন আগে, পেছনে পারসিউস। ওশান নামক নদী পেরিয়ে বহু চড়াই উতরাই পার হয়ে অবশেষে পৌঁছালো ওরা ধূসর উপত্যকায়। আফসা আলোয় তারা দেখতে পেল ধূসর বুড়িকে। তাদের চেহারা তিনটি ধূসর রাজহাঁসের মতো। হার্মিসের কথা মতোই কাজ করল পারসিউস। কিছুক্ষণ লুকিয়ে থাকলো সে। যেই দেখল ওদের একজন কপাল থেকে চোখটি খুলে হাতে নিয়েছে, অমনি দৌড়ে গিয়ে কেড়ে নিল তার চোখটা। ব্যাপারটি কি বুঝে ওঠার আগেই একজন ভাবল অন্যজনের হাতে বোধহয় চোখটি রয়েছে। কিন্তু পর মুহূর্তেই কথা বলে উঠল পারসিউস, তোমাদের চোখ আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে বলে দাও কোথায় জলপরীদের দেশ। বুড়িরা তাদের একমাত্র চোখটি ফিরে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠল। তারা গড়গড় করে বাতলিয়ে দিল রাজকন্যাদের দেশে যাবার পথ। পারসিউস ফিরিয়ে দিল তাদের চোখ। নির্দেশিত পথে নামল সে। যেতে হবে উত্তরের দূর দেশে। উত্তরের সেই স্বর্ণসম সুন্দর দেশকে উত্তর বায়ুর দেশ বলা হয়। স্থলপথ বা নৌপথ কোনোভাবেই পৌঁছানো যায় না সেখানে। কিন্তু দেবতা হার্মিস যেহেতু পথের দিশারি, পারসিউসের সামনে খুলে যায় সেই কিন্নর দেশের পথ, যে দেশের সুখী মানুষেরা সারাক্ষণ পানাহার আর নিত্য গীতে রত। পারসিউস সেখানে পৌঁছালে তাকে সাদরে বরণ করে নিল তারা। আহ্বান জানালো ভোজে অংশ নিতে। নিত্যরতা কুমারীরা তাদের নাচ থামিয়ে এনে দিল পারসিউসের তিনটি বস্তু। বস্তুগুলো হচ্ছে এক জোড়া পাখাওয়ালা জুতা, একটি জাদুর থলে যার ভিতরে যত বড় জিনিসই রাখা হোক না কেন ঠিক এঁটে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে একটা জাদুর টুপি, যেটা মাথায় পরিধান করলে যে কেউ অদৃশ্য হয়ে যেতে পারে। এই তিনটি মন্ত্রপুত দ্রব্যের সাথে যুক্ত হলো দেবী এথিনার দেয়া একটি ঢাল এবং হার্মিসের দেয়া একটি তরবারি। গর্গনদের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন পারসিউস। দেবতা হার্মিস আর সে উড়ে চলল ওশান পার হয়ে, সমুদ্র পার হয়ে সেই ভয়ঙ্কর গর্গন ভগ্নীদের দেশে। পারসিউসকে খুব সাহায্য করল
দেবী এথিনার দেয়া ঢালটি। ঢালের ঝকঝকে পৃষ্ঠদেশে আয়নার মতো ফুটে উঠল ঘুমন্ত গর্গনদের মুখ। সে দেখল তাদের রয়েছে বিরাট বিরাট পাখা, তাদের শরীর ঢাকা সোনালি আসে, আর তাদের চুলে জড়াজড়ি করে লেগে আসে অসংখ্য কেউটে সাপ। দেবী এথিনা যখন হারমিসের পাশাপাশি পারসিউসকে সহায়তা করেছেন, তিনি দেখিয়ে দিলেন কোনজন মেডুসা। ব্যাপারটি গুরুত্বপূর্ণ এ কারণে যে 3 বোনের মধ্যে কেবল মেডুসাকেই হত্যা করা যেতে পারে। অন্য 2 জন অমর। পাখাওয়ালা জুতা পরা পারসিউস উড়ে উড়ে দেখতে লাগলো ঢালের দিকে চোখ রেখে। সরাসরি তাকালে সে অন্ধ হয়ে যেতে পারে। একসময় সে মেডুসার গলা তাক করে তরবারি চালালো। ঢাল থেকে কিন্তু সে চোখ সরালো না। সে নেমে এলো নিচে এবং মেডুসার সাপের ঝুটিওয়ালা মাথা খামচে ধরল। কাটা মুন্ডুটির চালান করে দিল জাদুর থলের মধ্যে। মেডুসার সব খেলা শেষ। কিন্তু ততক্ষণে জেগে উঠেছে অন্য 2 দানবী। মেডুসা নিহত হয়েছে দেখে তারা তাড়া করল হত্যাকারীকে, কিন্তু ইতোমধ্যে পারসিউস নিরাপদ দূরত্বে উড়ে চলেছে, আর মাথার জাদু টুপি ফলে দানবীরা তাকে আর মোটেই দেখতে পেল না। অ্যান্ড্রোমিডার নিঝুম দ্বীপে ফেরার পথে পারসিউস নামল ইথিওপিয়া নামে একটি দেশে। ইতিমধ্যে হারমিস দেব চলে গেছেন অলিম্পাসে। এখানে পারসিউসের সাক্ষাৎ হলো এক সুন্দরী কুমারী মেয়ের সঙ্গে। তার নাম অ্যান্ড্রোমেডা, কিন্তু বড়ই দুঃখিনী সে মেয়ে। তার মা রূপবর্তী এবং নির্বোধ রমণী ক্যাসিওপিয়া এক ভয়াবহ সমুদ্র সর্পের খাবার হিসেবে এগিয়ে দিয়েছে তাকে। কাহিনীটি এরকম: ইথিওপিয়ার রানী ক্যাসিওপিয়া নিজেকে মনে করে দেব নেরিউসের কন্যাদের সবচেয়ে বেশি সুন্দরী। মর্তের মানুষ যখন দেবলোকের অধিকারীদের সামনে অহংকার প্রকাশ করে, তখন তার প্রাপ্য হয় কঠিন শাস্তি। ক্যাসিওপিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটল না। তবে অদ্ভুতভাবে মায়ের বদলে শাস্তি হল কন্যা অ্যান্ড্রোমেডার। সমুদ্র থেকে উঠে এলো এক আজদাহা সাপ, ক্রমে গিলতে লাগলো ইথিওপিয়াবাসীদের। এদিকে এক দৈববাণী থেকে জানা গেল যে এর একমাত্র নিদান হচ্ছে অ্যান্ড্রোমেডাকে ওই সর্পের কাছে সমর্পণ করা। জনগণ চাপ দিয়ে বাধ্য করল রাজা সিফিউসকে। তারা সমুদ্রের মাঝখানে এক বিশাল শিলাময় দ্বীপের চূড়ায় শিকল দিয়ে বেঁধে রাখল অ্যান্ড্রোমেডাকে। দুঃখিনী অ্যান্ড্রোমেডাকে দেখেই ভালোবেসে ফেলল পারসিউস। তার পাশে অপেক্ষা করতে লাগলো। একসময় ভীষণ গর্জন করতে করতে এগিয়ে এলো সেই অজগর। পারসিউস তরবারির কোপে কেটে ফেলল তার মাথা, ঠিক যেমনটি কেটেছিল মেডুসার ক্ষেত্রে। মুন্ডহীন সাপ তলিয়ে গেল জলের তলায়। পারসিউস অ্যান্ড্রোমেডাকে ফিরিয়ে নিয়ে গেল তার পিতামাতার কাছে এবং তার সকল ঘটনা বর্ণনা করল। রাজা সিফিউস ও রানী ক্যাসিওপিয়া সানন্দে মত দিলেন এই বিয়েতে। নবপরিণীতাকে নিয়ে দেশে ফিরল পারসিউস। নিজের সেই ছোট্ট দ্বীপ যেখানে মা ডানায়েকে রেখে গিয়েছিল, সেখানে ফিরল পারসিউস। কিন্তু কেউ কোথাও নেই। ঘরদোর সব শূন্য পড়ে রয়েছে। সেই ডিকটিসের স্ত্রী বহুদিন হলো গত হয়েছে। ধীবর এবং ডানায়ে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছে রাজা পলিডিকটিসের ভয়ে। গ্রামবাসীরা বলল তারা নাকি দূরের কোনো মন্দিরে আশ্রয় নিয়েছে। এদিকে পারসিউস শুনল যে সেদিনই রাজার প্রাসাদে এক ভোজ সভা। তারপর অনুগত পাত্রমিত্ররা সবাই উপস্থিত হবে সেখানে। পারসিউস ভাবল এই মক্ষম সুযোগ। রাজপ্রাসাদের ভোজন কক্ষের দ্বার প্রান্তে এসে দাঁড়ালো পারসিউস। এথিনার দেয়া উজ্জ্বল ঢাল হাতে, গলায় ঝুলানো রূপার মায়াবী থলে। উপস্থিত সবার চোখ গেল পারসিউসের দিকে। পারসিউস এক ঝটকায় থলের মুখ খুলে বের করল মেডুসার মুন্ডুটি। সেদিকে চোখ পড়তেই রাজা এবং তার তাবৎ তোষামতকারীদের দল রূপান্তরিত হলো পাষাণ মূর্তিতে। ভোজন টেবিলের চারপাশে একই রকম বিস্ফোরিত নেত্রে একই ভঙ্গিতে বসে থাকলো সবাই, প্রস্তরীভূত বিস্ময় নেত্রে। দ্বীপবাসীরা যখন ঘটনাটি শুনল, অত্যাচারী পলিডিকটিস এবং তার অত্যাচারী তোষামতকারীরা আর বেঁচে নেই, তারা তখন খুঁজে আনলো ডিকটিস ও ডানায়াকে। পারসিউস ধীবর ডিকটিসকে ঘোষণা করল দ্বীপের রাজা হিসেবে। মা ডানায়ে তার স্ত্রী অ্যান্ড্রোমিডাকে নিয়ে পারসিউস চলল তার মাতামহের দেশ গ্রিসের উদ্দেশ্যে। তার ধারণা রাজা অ্যাক্রিউস নিশ্চয়ই এতদিনে তার কন্যা ডানায়েকে ক্ষমা করেছেন
এবং নিশ্চয়ই তিনি তার নাতি পার্সিউসকেও গ্রহণ করবেন। তারা যখন আর্গসে পৌঁছল তখন শুনল এক নতুন কাহিনী। রাজা অ্যাক্রিউস তার দেশ থেকে বিতাড়িত হয়েছেন। এখন তিনি কোথায় কেউ জানে না। কিন্তু আরো অদ্ভুত ঘটনা তখন বাকি। আর্গসে পৌঁছার কিছুক্ষণ পর পার্সিউস শুনল যে উত্তরে এক দেশে লারিসা নামের রাজ্যে রাজার এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পার্সিউস সেখানে গেল ডিসকাস থ্রোতে অংশ নেওয়ার জন্য। যখন তার পালা এলো, পার্সিউস তার ভারী চাকতিটিকে ছুড়ল সজোরে। পা খেয়ে সেটি গিয়ে পড়ল দর্শকদের সারিতে। দর্শকদের সারিতে বসা ছিলেন আর্গসের নির্বাসিত রাজা অ্যাক্রিউস। ডিসকাসের আঘাতে সঙ্গে সঙ্গে নিহত হলেন তিনি। এইভাবে শেষ হল অ্যাপোলোর ভবিষ্যৎবাণী সত্য হয়ে। কন্যা ডানাইয়ের পুত্র পার্সিউসের হাতে নিহত হলেন মাতামহ অ্যাক্রিউস। দেবতার বাণী খণ্ডাবে কে? পার্সিউস আর অ্যান্ড্রোমিডা সুখে শান্তিতে ঘর করতে লাগলো। তাদের ঘরে জন্ম নিল পুত্র ইলেকট্রিয়ান। এই ইলেকট্রনিয়ানেরই পুত্রের নাম মহাবীর হারকিউলিস।